আসসালামু আলাইকুম। ভারতের সাথে বড় ধরনের সংঘাতের পর এবার প্রতিরক্ষা বাজেট 20% বাড়ানোর ঘোষণা দিল পাকিস্তান। এদিকে নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য জার্মান কোম্পানির সঙ্গে চুক্তি করছে ইন্ডিয়া। ওদিকে প্রতিবাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত প্রতিরক্ষা চুক্তি অনুমোদন দিয়েছে ডেনমার্কের পার্লামেন্ট। ন্যাটোর প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট বরাদ্দ লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিধায় আছে ব্রিটেন, তবে দ্বিধা ঝেড়ে বাজেট বাড়াতে সক্রিয় হয়েছে কানাডা। এদিকে বিশেষভাবে এয়ার ডিফেন্স সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছে ন্যাটোর মহাসচিব। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে। ভারতের বিরুদ্ধে মাত্র কয়েক সপ্তাহ আগেই বড় ধরনের সংঘাতে জড়িয়েছিল তারা। ওই সংঘাত আপাতত শেষ হলেও এবার বাজেটে প্রতিরক্ষা খাতে বড় ধরনের বরাদ্দ বাড়ানোর ঘোষণা আসলো। পাকিস্তান সরকার মঙ্গলবার 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। সেখানে বর্তমান অর্থবছরের চেয়ে প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানো হয়েছে 20%। অর্থের অঙ্কে এটা প্রায় 2.55 ট্রিলিয়ন রুপি বা $9 বিলিয়ন। চলতি অর্থবছরের মেয়াদ এই জুনেই শেষ হচ্ছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য সার্বিকভাবে অন্য অধিকাংশ খাতে বাজেট কাটছাঁট করা হয়েছে। সামগ্রিক বাজেটকে 7% কমিয়ে আনা হয়েছে। অর্থের পরিমাণের দিক থেকে সেটা 17.57 ট্রিলিয়ন রুপি বা $62 বিলিয়ন। ভারতের বিরুদ্ধে সংঘাতের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তারই প্রতিফলন দেখা গেল বাজেট বরাদ্দে। ভারতের বিরুদ্ধে সংঘাত ছিল 3 দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। সামরিক শক্তি বাড়ানোর জন্য তোড়জোড় চলছে ভারতেও। পাকিস্তানের কাছে 5টি জঙ্গি বিমান হারানোর পর ভারতের নেতারা দাবি করে আসছেন যে তারা এই লড়াইয়ে জয় পেয়েছেন, কিন্তু নিজেদের শক্তির দুর্বলতা বুঝতে পেরে একই সাথে তারা সামরিক শক্তি বাড়ানোর কথাও বলেছেন। তারই অংশ হিসেবে এবার জার্মান কোম্পানির সাথে অস্ত্র তৈরির জন্য চুক্তি করল ভারতের একটি প্রতিরক্ষা কোম্পানি। জার্মানির ডায়হল ডিফেন্স কোম্পানির সাথে কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স ডিফেন্স। এই অংশীদারিত্বের অধীনে ভারতের মাটিতে ভলকানো 155 মিলিমিটার প্রিসিশন গাইডেড অস্ত্র সিস্টেম তৈরি করা হবে। কামানের এই গোলাগুলো দূরপাল্লায় নিখুঁত টার্গেটে আঘাত হানার জন্য ব্যবহার করা হয়। চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে 10 জুন। প্রতিরক্ষা সরঞ্জামের জন্য আমদানির উপর বেশি নির্ভর করতে হয় ভারতকে। সেই নির্ভরতা কমানোর জন্যই এই চুক্তি করা হলো। তাছাড়া ভারতের নেতারা বহুদিন ধরেই বলে আসছেন যে দেশে তারা নিজস্ব প্রতিরক্ষা উৎপাদনের কাঠামো গড়ে তুলতে চান। এই চুক্তির পেছনে সেই পরিকল্পনাও কাজ করছে। নতুন বিতর্কিত প্রতিরক্ষা চুক্তির পক্ষে ভোট দিয়েছে ডেনমার্কের পার্লামেন্ট। এই চুক্তির অধীনে ডেনমার্কের মাটিতে যুক্তরাষ্ট্রকে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হলো। এর মধ্যে মার্কিন সেনাদের ড্যানিশ বিমান ঘাঁটিগুলো ব্যবহারের বিষয় রয়েছে। এই চুক্তির কঠোর বিরোধিতা করেছিল বেশ কিছু রাজনীতিবিদ আর মানবাধিকার বিশেষজ্ঞ। চুক্তির ভাষ্য অনুযায়ী ডেনমার্কে মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের কর্তৃত্বেই থাকবে। 3টি ড্যানিশ শহরের বিমান ঘাঁটিও তারা ব্যবহার করতে পারবে। শহরগুলো হলো কারুব, স্ক্রাইজডাস্ট্রপ এবং আলবোর্গ। এই জায়গাগুলোতে এমনকি ড্যানিশ বেসামরিক নাগরিকদের উপর কর্তৃত্ব থাকবে আমেরিকান সেনা আর মার্কিন সামরিক পুলিশের। মার্কিন সেনারা ডেনমার্কের কোনো অপরাধে জড়ালে তাদের বিচার হবে মার্কিন আইনে, ড্যানিশ আইনে নয়। তাছাড়া যুক্তরাষ্ট্র ডেনমার্কের মাটি থেকে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে পারবে। সেনা মোতায়েন, সামরিক সরঞ্জামের মজুত, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ কাজ ও মহড়া সবই চালাতে পারবে তারা। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্র আর ডেনমার্কের মধ্যে উত্তেজনা চলে আসছে। তারপরও যুক্তরাষ্ট্রের সাথে এই প্রতিরক্ষা চুক্তির পক্ষে পার্লামেন্টের 94 জন এমপি ভোট দিয়েছে, বিপক্ষে দিয়েছে মাত্র 11 জন। এদিকে হঠাৎ করে 3টি ভিন্ন ধরনের স্বল্প পাল্লার স্থলভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ঘোষণা দিয়েছে ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 3টি দেশের 3টি আলাদা আলাদা কোম্পানি থেকে সিস্টেমগুলো কেনা হবে। বেসামরিক জনগণ, সামরিক স্থাপনা এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে আকাশ হুমকি থেকে রক্ষার জন্য দ্রুত এই ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নেওয়া হলো। মন্ত্রণালয় ব্যাখ্যা করে জানিয়েছে, স্থলভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম থেকে দ্রুততম সময়ের মধ্যে সুরক্ষা পাওয়াটা জরুরি। 2026-এর মধ্যে এগুলো পুরোপুরি ব্যবহারের উপযোগী হবে বলে আশা করছে তারা। ডেনমার্কের যে জরুরি চাহিদা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে স্বল্প সময় সেটা মেটানো কঠিন, তাই 3টি আলাদা কোম্পানির দ্বারস্থ হয়েছে তারা। জার্মানি, নরওয়ে, ফ্রান্স, ইটালি, তুরস্ক ও ইসরায়েলের বিভিন্ন কোম্পানি থেকে মোট 10টি প্রস্তাব পেয়েছিল ডেনমার্ক। যাচাই বাছাইয়ের পর ফ্রান্সের কাছ থেকে এবং জার্মানির কাছ থেকে ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে, আর নরওয়ের কাছ থেকে একটি লিজ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সুনির্দিষ্টভাবে জার্মান কোম্পানি ডায়হল ডিফেন্স থেকে IRIST SLM MBDA, ফ্রান্সের কাছ থেকে VLMICA সিস্টেম নেবে ডেনমার্ক, আর নরওয়ের কোংসবার্গ কোম্পানি থেকে লিজ নেওয়া হবে নাসাম সিস্টেমস।
সিস্টেমগুলো কিনতে পুরো ব্যয় হবে ৬ বিলিয়ন ড্যানিশ ক্রোনার বা ৮০০ মিলিয়ন ইউরো। ন্যাটোর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা এই বছরও পূরণ করতে পারছে না ব্রিটেন। চলতি দশকের মাঝামাঝি সময়ে জিডিপির ৩.৫% প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য সদস্য দেশগুলোকে প্রস্তাব দিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুটে, কিন্তু বেশ কিছু ইউরোপীয় দেশ এখনও পিছিয়ে পড়ে আছে। সোমবার রুটে ডাউনিং স্ট্রিটে ঘুরে অবশ্য আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করেছেন। তিনি আশা করছেন যে সদস্য দেশগুলো এগিয়ে আসবে, কিন্তু অভ্যন্তরীণ সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে ব্রিটেনের অনীহা এখনও কাটেনি। একটি সূত্র বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনও বালিতে মুখ গুঁজে থাকতে চাচ্ছেন, অথচ ইটালি, বেলজিয়াম ও কানাডার মতো ন্যাটো সদস্য দেশগুলো অতীতে শিথিলতা দেখালেও এবার সক্রিয় হয়েছে, কিন্তু ব্রিটেনের দ্বিধা কাটেনি। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের পর রুটের ভাষা ছিল বেশ শক্ত। তিনি বলেছেন, আমি আশা করি ন্যাটোর নেতারা জিডিপির ৩.৫% প্রতিরক্ষা ব্যয় করতে রাজি হবেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ৫ বছরের মধ্যে যে কোনো ন্যাটো সদস্যকে আঘাত হানার শক্তি অর্জন করবে রাশিয়া। ব্রিটেন যদি জিডিপির ৩.৫% প্রতিরক্ষা খাতে বরাদ্দ করতে না পারে, তাহলে তাদের উচিত রাশিয়ান ভাষাটা শিখে ফেলা। এদিকে ন্যাটোর প্রস্তাবিত টার্গেট অনুযায়ী কানাডাও তাদের প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে। মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন ন্যাটোর প্রস্তাবিত জিডিপির ২% প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য যে সময়সীমা আগে ঠিক করা হয়েছিল সেটাকে আরও বাড়িয়ে আনা হবে। ইউনিভার্সিটি অফ টরন্টোতে এক বক্তৃতায় কার্নি বলেছেন, প্রতিকূল সরকার, সন্ত্রাসী সংগঠন এবং সাইবার অপরাধীদের বহুমুখী হুমকি মোকাবেলার জন্য এই পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই। তিনি স্বীকার করেন যে তার দেশ প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভরশীল, কিন্তু দুই দেশের সম্মিলিত নিরাপত্তার বিষয়ে ওয়াশিংটন তাদের মনোযোগ কমাতে শুরু করেছে, এমনটা মন্তব্য করেন তিনি। ২০২৪ সালে জিডিপির ১.৪% প্রতিরক্ষা খাতে ব্যয় করেছিল কানাডা। চলতি বছরের শুরুর দিকে নির্বাচনী প্রচারণার সময় কার্নি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা বরাদ্দ জিডিপির ২% নিয়ে যাবেন। আগের জাস্টিন ট্রুডোর সরকার এই বরাদ্দ বাড়াতে চেয়েছিল ২০৩২ সালের মধ্যে, কিন্তু কার্নি সোমবার বলেন ২০৩০ নয়, আগামী বছরের মার্চের মধ্যেই বরাদ্দ ২% করবেন তিনি। এদিকে বিশেষভাবে এয়ার ও মিসাইল ডিফেন্স সিস্টেমের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। সোমবার লন্ডনে তিনি বলেছেন, ন্যাটোকে তাদের এয়ার এবং মিসাইল ডিফেন্স সক্ষমতা ৪০০% বাড়াতে হবে। চলতি মাসের শেষ দিকে হেগে ন্যাটোর সম্মেলন হতে যাচ্ছে, সেখানে আলোচনার জন্য এই বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ন্যাটোর সদস্যদেরকে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে জিডিপির ৫% করতে হবে। সেই দাবি মেটানোর অংশ হিসেবে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা বরাদ্দ অন্তত ৩.৫% করার প্রস্তাব করেছেন রুটে। গত মাসে তিনি বলেছেন, ২৪ ও ২৫ জুন যে সম্মেলন হবে সেখানে এই লক্ষ্য অর্জনে সদস্যরা একমত হবে বলে আশা করছেন তিনি। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে দেয়া বক্তৃতায় বিশেষভাবে এয়ার ডিফেন্স নিয়েও কথা বলেন রুটে। তিনি বলেন, ন্যাটোকে প্রতিরক্ষা এবং প্রতিরোধ সক্ষমতা ধরে রাখতে হলে এয়ার ও মিসাইল ডিফেন্সের শক্তি ৪০০% বাড়াতে হবে। আমরা ইউক্রেনে দেখেছি রাশিয়া কিভাবে আকাশ থেকে হামলা করছে, তাই আমাদের আকাশ সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আমাদের সম্মিলিত প্রতিরক্ষার জন্য বিশাল অগ্রগতি দরকার। প্রতিরক্ষা পরিকল্পনা শতভাগ বাস্তবায়নের জন্য আমাদের আরও শক্তি এবং সক্ষমতা লাগবে। বাস্তবতা হলো, ইউক্রেন যুদ্ধ শেষ হলেও রাশিয়ার বিপদ চলে যাবে না। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।